নতুন বছরের প্রথম টিবিএস মার্কেটসে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের এই শোতে বিভিন্ন সময়ে এক্সপার্টরা আসেন। আজকে নতুন বছরের শুরুতে আমরা একটা ভিন্ন রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। আমাদের আজকের অতিথি একজন রিটেল ইনভেস্টর, উনি একজন সফল বিনিয়োগকারী, একজন অবসরপ্রাপ্ত পাইলট। উনি বাংলাদেশ বিমান বাহিনীর চপার পাইলট ছিলেন, সেখান থেকে অবসর নিয়েছেন এবং অবসর জীবনে তিনি স্টক ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করছেন ফর ইজ ব্রেড অ্যান্ড বাটার। রিটায়ার্ড উইং কমান্ডার আহমেদ আসিফ আক্তার, ওয়েলকাম টু দ্য শো। কীভাবে আপনার প্রফেশন থেকে স্টকের সাথে ইনভলভ হলেন এবং কেন আপনি রিটায়ার্ড লাইফে স্টক ইনভেস্টমেন্টটাকেই বেছে নিলেন? তো বাবু ভাই, আমার প্রফেশন যখন শুরু করি তখন আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মানে বেতনের স্কেল, তো জাতিসংঘ মিশন করার অভিজ্ঞতা ছিল আমার। তো যখন জাতিসংঘ মিশনে আসলাম তাতে দেখলাম যে একটা সামান্য টাকা পেলাম এবং সেই টাকা দিয়ে একটা সঠিক বিনিয়োগ, কারণ আমি আসলেই বাংলাদেশের জমি কিংবা এসব সম্পর্কে আমার ধারণা খুবই কম, বিকজ আমার কনসেন্ট্রেশন ছিল অন্য জায়গায়। তো আমি চিন্তা করলাম যে আমাকে একটা স্বাবলম্বী হওয়ার জন্য কিছু না কিছুটা করতে হবে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে। তো এইভাবেই আসা, এবং আল্লাহর রহমতে তখন আমি একজন শুভাকাঙ্ক্ষীর ইয়াও পেলাম আমার পরিবারে। আমার বাবাও। আপনি কোন শেয়ার কিনেছিলেন, কেমন কিনেছিলেন, কেমন দামে এবং কেমন দামে বিক্রি করলেন, এগুলো একটু বলবেন? শুরুটা ছিল ধরেন 2006-এর কথা আপনি বলেন। আসলাম অ্যাকাউন্টে এবং তখন বোধহয় সামান্য কিছু লাভ পেতাম, আল্লাহর কিছু ব্যাংক ট্যাঙ্কের শেয়ার টেয়ার ছিল। তবে আমার সবচেয়ে ঐতিহাসিক লাভ ছিল, এটা ছিল 2007 সালে। তখন আমার, এখন এই কোম্পানিটা অ্যাপেক্স ফুটওয়্যার নামে পরিচিত, তখন অ্যাপেক্স অ্যাডালচি নামে ছিল। 100 টাকা ফেস ভ্যালুতে ছিল এবং আমাকে দীর্ঘ 8 মাস অপেক্ষা করতে হয়েছিল। শেয়ারটার প্রাইস আমার কেনার দাম ছিল হচ্ছে 1100 টাকা, এবং 8 মাস পরে যখন কম্পিউটারের একটা ডিক্লারেশন আসলো, সেটা ছিল অলমোস্ট 50% স্টক 40 ক্যাশ, রাইট? এবং কোম্পানিটার তখন এটার প্রাইস হয়ে গেছিল 5,200 টাকা পর্যন্ত গিয়েছিল, বাট আমি সেল করেছিলাম 5,200। তো আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট ওটা? হ্যাঁ, মানে আমার 11 লক্ষ টাকা, মানে এটা 8 মাসের ব্যবধানে 52,50,000 টাকা হয়েছিল। কিন্তু যখন বিক্রি করেছিলাম তখন আমার মধ্যে একটা ইমোশন কাজ করতেছিল যে শেয়ারটা বোধহয় আরও বাড়বে। বাট আমি এই জন্য যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম তখন বললাম যে আচ্ছা, যেই লোকটা এই শেয়ারটা কিনবে সে কি আমাকে মানে সারা জীবন এই কার্স করবে নাকি? ওকে। তবে আজকে 2022-এ এত উত্থান পতন, এত মহামারী আমরা দেখেছি, আজকে এই অনুষ্ঠানে এই জায়গায় বসেও আমি বলতে পারি, যেহেতু এটা একটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানি ছিল, সেই কোম্পানির সেই বিনিয়োগকারীটা যে আমার কাছ থেকে 5,250 টাকা করে শেয়ারটা কিনে নিয়েছিল, এই যে লং প্রোফাইল, একটা লং ইনভেস্টমেন্টের, সে আজকে পর্যন্ত লস নেই। আমার নিজের কাছে নিজের কোনো দায়বদ্ধতা নাই, আমি ফিল করি না যে লোকটা আমার কাছ থেকে কিনলো সেও এখনও শেয়ার মার্কেটে একজন অ্যাক্টিভ ইনভেস্টার অর ট্রেডার, ইউ ক্যান সে। মানে ইট ডিজন্ট এলিমিনেট, এবং এটা সম্ভব হয়েছে একটা কারণেই, যে কোম্পানিটা ছিল একটা ফান্ডামেন্টালি, যার এন্টারপ্রেনার ছিল একজন বাংলাদেশের একজন স্বনামধন্য লোক। সে এখনও তার বিজনেস মডেল এবং দায়বদ্ধতা থেকে সে এটাকে একটা ব্র্যান্ডিংয়ের পর্যায়ে নিয়ে গেছে। অ্যাপেক্স একটা ব্র্যান্ড বাংলাদেশের, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ইন্টারন্যাশনাল এরিনাতে, তার এক্সপোর্ট বলেন যাই বলেন। আপনার নেক্সট ইনভেস্টমেন্ট কিসে ছিল? সভাপতি বলতে পারেন, আমি একজন পাইলট, তো তখন একটা ইউনিক অপরচুনিটি আসছিল। ইউনাইটেড এয়ার নামে একটা শেয়ার ছিল, যেটা আমার লাইফে আমি কোথাও লিখতে চাই না, বিকজ কোম্পানিটা টিকে থাকে নেই। সেটার আমি একটা শেয়ার নিয়েছিলাম এবং মানুষের ক্রেজিনেস আপনি নিশ্চয়ই বুঝেন বাংলাদেশ, এবং এটাকে একটা মানে অস্বাভাবিক দামে নিয়ে গিয়েছিল, যেটা তার, হ্যাঁ 100, মানে যেটা তার আসলে তার অপারেশন, তার আর্নিংয়ের সঙ্গে ম্যাচ করতেছিল না। তা যেহেতু আমার লোভ কাজ করে না, আমি সেটা বেঁচে দিয়েছিলাম। কিন্তু এটা আমার জীবনের কথা লিখতে চাই না, বিকজ কোম্পানিটা দ্য লং রান সে মানে মানুষকে শুধু ধোকাই দিয়ে গেছে, প্রলোভন দিয়ে, তার পলিসি চেঞ্জ করতে পারে না, রিজিড ছিল না তার বিজনেস প্ল্যানে। তো এটা আমি রাখতে চাই না। তবে 2010-এর যদি বলেন, ওই সময় একজন তো 2010-এ আসলে হয়েছিল কি, শেয়ারগুলোর যে প্রাইসগুলো ছিল, কারণ গ্রিডকে আপনার সংবরণ করতে হবে স্টক মার্কেটে। আসলে গ্রিডকে আপনার এটা বাড়তেই থাকবে এটা কোনো না, এবং এটা আসলে কোম্পানির আয়ের সঙ্গে একটা সামঞ্জস্য থাকতে হবে। এবং যখনই সামঞ্জস্যের বাইরে চলে যায়, আপনি মনে করবেন যে শেয়ারটা আসলেই সামথিং রং ইজ দেয়ার, প্রাইস বাড়ে, তখন আপনাকে আসলেই সবচেয়ে ওয়াইজ ডিসিশন বিক্রি করে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া। যে আল্লাহ তাআলা আপনার এই বিনিয়োগটাকেও একটা সুরক্ষা দিয়েছেন, এবং এই টাকাটাকে আসলে আপনার নিজের পরিবারের সঙ্গে কিছুটা আনন্দ উপভোগ করতে হবে। মনে রাখবেন, আপনার এই যে কনসেন্ট্রেশন একটা সময় আপনি কাটাচ্ছেন, দে আর অলসো স্যাক্রিফাইসিং দেয়ার মোমেন্টস উইথ ইউ। তো
তাই না? তার মানে এই যে একটা পরিবারের স্টক সঙ্গে ইনভেস্টরদের আসলে পরিবারকে ভুলে যায়, পরিবারকে ভুলে যায়, বাট পরিবারকে বিচ্ছিন্ন করে তো আপনি আপনার নিজের আনন্দকে উপভোগ করতে পারবেন না। তার মানে আপনার এই যে প্রত্যেকটা অংশীদার পরিবারকে সঙ্গে নিতে হবে, উপভোগ করতে হবে তাদের এই যে আপনার উৎফুল্লতা, আপনি প্রফিট করছেন কিংবা লস করছেন, তারা তো ওই সময়টা আপনার স্ট্রেসটা নিচ্ছে, শেয়ার করছে পরিবারের প্রতিনিধি হিসেবে। তার মানে এইভাবে যখন হবে তখন আপনার মানসিক দিক থেকে আপনাকে প্রথমেই জানতে হবে যে আপনার রিস্ক কতটুকু আপনার নেওয়ার ক্যাপাবিলিটি আছে অ্যাজ এ স্টক ইনভেস্টর। এবং আমি জানি আমার মাথায় যদি বুদ্ধিও থাকে, আমার যদি টাকা না থাকে, আসলে এই বুদ্ধির এটা হচ্ছে টাকার মার্কেট। ওকে। এবং এখানে আপনাকে কিনতেই হবে, যদি আমরা একটা ওয়ার্ড ইউজ করি, আপনি হয়তো জানেন, মারোয়ারি টেকনিক, তাই না? তো একটা বই আছে এটার উপর, ধান্দো নামে। মারোয়ারিরা গুজরাটের একটা জায়গা থেকে অল্প শিক্ষিত লোক, বাট ওরা যেই ব্যবসায়ী করে সেই ব্যবসাতেই প্রফিট বের করে নিয়ে আসে একটা লম্বা সময় নিয়ে। কারণটা কি? ওদের বিজনেসের মূল মন্ত্রই হচ্ছে বাই অ্যাট লো, সেল অ্যাট হাই। ওকে। আপনি তখনই এটা বিশ্বাস করবেন যখন নিজের চোখে দেখবেন, এবং একটা শেয়ারের যে অদম্য শক্তি, এবং বাই অ্যাট লো আর সেল অ্যাট হাই, এখন যদি আপনি একটা খারাপ কোম্পানি, খারাপ এন্টারপ্রেনারের শেয়ারে অ্যাপ্লাই করতে যান, আমার কথা শুনে কালকে, অ্যাট দ্য লং রান এটা থাকবে না, টিকবে না। এখন আমি আপনাকে বলি, ধরেন আমাদের আইপিও নিয়ে অনেক কথা আসে স্টক মার্কেটে, তাই না? তাহলে এই যে 2010-এ যখন আমি বের হয়ে গেলাম, এবং তারপরে যে একটা লং পিরিয়ড, 10-এ মানে আপনি সব শেয়ার বিক্রি করে, কারণ ওই যে বললাম দামটা আমার কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছিল। কারণ আপনি যদি 10 থেকে এখনকার কথাও চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে সেই কোম্পানি কিন্তু এখনো রান করছে, কিন্তু তার যে ইনভেস্টার তারা টাকা পায়নি, বিকজ কোম্পানি জানে ও কি বানায়, ওর এটার মূল্য কত হওয়া উচিত। এখন ওইটা বাবল যখন হয়, কারণ 2008-এর ওই সময়কালটা যদি চিন্তা করে দেখেন বিশ্ব পরিমণ্ডলে, তখন এআইজির কলাপস, লেমন ব্রাদার্সের কলাপস, ওয়ার্ল্ড ইজ ইন রিসেশন। তো ওই একটা সময়ে আপনি ওইরকম একটা মূল্য পাচ্ছেন, তাহলে আপনি বলেন আপনি কি করবেন? তো আপনি 10 সালের পরে আবার কখন আপনার 10 সালের পরে ওই সময়টা আমার যেটা হয়েছিল, আমি প্লেসমেন্ট শেয়ার নামে তখন একটা শেয়ার ছিল, প্লেসমেন্ট শেয়ার কেনা এখনো আছে। হ্যাঁ, তখন আমি এসপিসিএল নামে একটা শেয়ারের, শাহজি বাজার পাওয়ার প্ল্যান্ট নামে, এটার প্লেসমেন্ট নিয়েছিলাম 2010-এ, এবং আমাকে ওখানে 10 টাকা প্রিমিয়াম দিয়ে যেতে হয়েছিল 100 টাকা এগেইনস্টে, মানে আমার 110 টাকা করে কিনতে হয়েছিল শেয়ারটা। এবং তারপরে যখন আমি নিজের চাকরি ক্ষেত্রে একটু ব্যস্ত হয়ে গেলাম, তখন আমরা একটা খুব ডিমান্ডিং একটা ইউএন মিশনে গিয়েছিলাম কঙ্গোতে, চ্যাপ্টার আর্টিকেল 5-এ, যেখানে অনেক লাইভ গোলাগুলি হতো, এবং ওর মধ্যে আমাকে অপারেশন, আমার কনসেন্ট্রেশন কিছুটা ডাইভার্ট হয়ে গেছিলো। বাট যেহেতু আমার শেয়ার প্লেসমেন্টে ছিল, আই ওয়াজ নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, বাট আমার খুব ইচ্ছা ছিল যে নিজে ওয়ারেন বাফেট হওয়ার। তো ওই সময় 2012-এ আমার মাল্টিন্যাশনাল কোম্পানি কোনোদিন শেয়ার কিনতে পারিনি। তো ওই সময় আমার একটা সুযোগ আসছিল, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, এটার নাম ছিল লাফার্জ হোলসেম, এবং এটা তখন জেড ক্যাটাগরিতে ছিল, বাট এটার একটা ভ্যালু ছিল যে গ্রিন কোম্পানি। এর একটা বোধহয় পেন্ডিং ইস্যু ছিল ইন্ডিয়ার হাইকোর্টের সঙ্গে একটা ইস্যু ছিল পরিবেশ রিলেটেড। তো ওই শেয়ারটা যখন আমি কিনে রাখলাম, ওইটা আমাকে এরকম 12-13 বসতেছিল। আলটিমেটলি 2014 সালে বাংলাদেশের শেয়ার মার্কেটের ইতিহাসে বোধহয় প্রথম একটা জেড ক্যাটাগরির কোম্পানি রাইট শেয়ার ইস্যু করার একটা অনুমোদন পেয়েছিল, 1:1 রাইট শেয়ারে। তো ওইটা করার পরে আমার শেয়ারের সংখ্যা আরও বেড়ে গেল। তারপরের ঘটনাটা তো মানে বাংলাদেশের স্টক মার্কেটে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা জানেনি যে শেয়ারটার প্রাইস কি হয়েছিল। সেটাও দাম বাড়ার পরে আপনি বিক্রি করেছেন? অবশ্যই, কারণ আমি আপনাকে প্রথমেই একটা বলছি যে আপনাকে কিনতে হবে, কেনার সময় জিততে হবে, এটার কোনো অল্টারনেট নাই। এবং কেনার সময় আপনাকে চিন্তা করতে হবে যে কতটুক রিস্ক আপনি ব্যক্তি বিনিয়োগকারী হিসাবে সহ্য করতে পারবেন। যে গত 1 দশক বিভিন্ন শেয়ার হাই প্রাইসে, যেটা আমরা সচরাচর দেখি ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের গল্প, হাই প্রাইসে কিনা এবং শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি পড়ছে, এবং তারা কেউ হয়তো অ্যাভারেজ ডাউন করার চেষ্টা করছে, দে হোল্ডিং ইট অ্যান্ড সাফারিং মোর পেইনস। তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনার এই বিয়ার মার্কেটে হয়েছিল কিনা? বাবু ভাই, আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছি। যেমন ধরেন, আমি এক সময় দেখতাম যে কোম্পানির আপনার ধরেন লোন আছে কিনা, তো এইটা করতে যায় আমি RSRM নামে একটা শেয়ার 2018 সালে কিনেছিলাম। তো এই শেয়ারটা আমার অলমোস্ট 37%-এর মতো লস হয়ে গেছিলো, কারণ এটা কোম্পানির কোনো লোন ছিল না, কোম্পানি সবসময় ক্যাশ ডিভিডেন্ড দিত। কিন্তু কোম্পানির ভিতরে নিশ্চয়ই কোনো একটা সমস্যা ছিল যেটা আমার পক্ষে জানা সম্ভব না, বিকজ আমাদের দেশে এটাই একটা প্রতিবন্ধকতা, কোম্পানিগুলো ডিসক্লোজ করে না তার পুরো ইনফরমেশন জনগণের, মানে যারা শেয়ার হোল্ডার তারা, আমাদের রেগুলেটরি ওইভাবে মনিটরও করে না কোম্পানিটাকে। তো এটা আমাকে লস নিতে হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে আমি বের হয়ে যেতে পেরেছিলাম। ঠিক একইভাবে, বাট আমার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আমাকে অনেক সময় ওয়েট করতে হয় বাবু ভাই, বিকজ আমার তো মানুষের সঙ্গে যোগাযোগ ওইরকম নাই। আমার প্রফেশন আপনি জানেন, আমার প্রফেশনের এই লাইনে এই ধরনের লোকের সঙ্গে ইন্টারাকশন হওয়া আপনাদের অনুষ্ঠানে আমার হয়তো প্রথম যে আমি একজন শেয়ার মার্কেটের ব্যবসায়ী হিসেবে নিজেকে উপস্থাপন করার সুযোগ পাওয়া। বাট
আমার এই ধরনের অপরচুনিটি, বাট আমার জীবনের যেটা আমি যেটা মেনটেন করি যে আমি কত টাকা লাভ করলাম বা কত টাকা লস করলাম সেটা ইস্যু না। আমি আমার লাভ এবং লসের জন্য আমি নিজেকেই দায়ী করি, হয়তো আমার হিসাবে কোথাও একটা ভুল ছিল, কিন্তু আমি আমার যেটা মেনটেন করি যে আমাকে লোতেই কিনতে হবে, ওইটার কোনো অল্টারনেট নাই। তাইলে আমি একটা স্লিপলেস নাইট, আমার যে ঘুম, এই যে মার্কেটের যে উত্থান পতন আপনি বলেন, ক্ষণিকে ক্ষণিকে পলিসি পরিবর্তন হয় আমাদের দেশে, এটা একটা খুব অ্যালার্মিং সিচুয়েশন। কোম্পানিগুলা তার নিজের যে দায়বদ্ধতা, যে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি যে দায়বদ্ধতা, এখান থেকে তারা টোটালি ডিসক্লোজ করে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা অন্য কোনো দেশে আপনি দেখবেন তারা কত প্যাকেট বিরিয়ানি জোম্যাটো আজকে ডেলিভারি করলো সেটাও ডিসক্লোজ হয়। এই জোম্যাটো একটা অনলাইন ফুড শপ, সে দেখেন ওয়ার্ল্ড কাপে তার ফুড ডেলিভারি, রাত জেগে মানুষজন ফুটবল দেখেছে এবং অনলাইনে ফুড, এই জোম্যাটো 40 রুপি থেকে 70 রুপি, বিকজ তার ডিসক্লোজারগুলা ক্লিয়ার। সো ইনভেস্টার ক্যান প্রেডিক্ট দ্যাট হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট ইন দিস প্রাইস, ফিউচার প্রাইস। মার্কেট মে রিয়াক্ট আর্লি অর লেট, এটাই তো হয় নিউজের আগেই রিয়াক্ট করবে অথবা নিউজের পরে। ওকে, এখন এই যে করোনা আসলো, আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন কবে? আমি রিটায়ারমেন্টে গিয়েছিলাম 2018-তে। ওকে, 2018-তে। তো করোনার যে সময়টা বাবু ভাই, সেটা তো রিটায়ারমেন্টের পরে আপনি কেন সিদ্ধান্ত নিলেন যে স্টক মার্কেটে ফুল টাইমার বাবু হবেন? ভাই, আপনি যদি আমার টোটাল ইয়াটা দেখেন, রিটার্ন আপনাকে যে আমার শুরুর যে গল্পটা বলেছিলাম সেটা ছিল 11 লাখ টাকার একটা গল্প, জি, তাই না? 1000 শেয়ার। তো একটা শেয়ার যদি 8 মাসে আপনাকে, মানে তখন হচ্ছে বাবল ছিল, এটা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, বাট 52 লাখ টাকা আপনার টোটাল আর্নিং হয়ে গেল। এবং এইভাবে যখন আপনি একই রুলস বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকলেন, এবং এটা যদি আপনি একটা নিজের লোভকে, আমি আপনাকে বললাম লোভকে সংবরণ করে, আমি প্রিন্সিপালের বাইরে যাইনি। আমি জানি আমার সক্ষমতা কতটুকু আমি রিস্ক নিতে পারবো, কতটুকু হলে আমার পরিবারের শান্তি বজায় থাকবে, আমার মানসিক, কারণ আমার স্বাস্থ্য আগে ঠিক রাখতে হবে। ওকে, যদি আমি দুর্বল হয়ে যাই তাহলে আসলে আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। তো এই জিনিসগুলো যখন মাথায় রেখে আমি করেছি, করোনার সময় আসলে আমার জন্য একটা মানে আনসার্টেন, বিকজ আমি যতগুলো বই টই পড়ছি কিংবা যেসব মহান মনীষীদের কথা পড়ছি, ওখানে কোথাও নাই যে মার্কেট ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওকে, এটা আমাকে বলছে যে এটা একটা মার্কেট, এটা ফ্রি ফ্লোট মার্কেট, এটা সবসময় চালু থাকে, তাই না? এবং সবসময় তোমার ভুল হলে তুমি বের হয়ে যাবো বিক্রি করে, মানে ক্রেতা পাওয়া যায়, শূন্য হয়ে যায় না কোনো শেয়ারের প্রাইস, ওকে, যদি না শেয়ারটা ঠিক থাকে প্রাইসটা। এখন করোনার সময় যখন 3 মাস বন্ধ হয়ে যায় বাবু ভাই, ওই সময়টা আমার একটু আসলে তো রিটায়ারমেন্ট বাবু ভাই, তখন আমার হয়েছে কি, আমার একটুখানি 2-1 দিন রাত্রেবেলা একটু ঘরের মধ্যে পাচিরি করতে হয়েছে। তবে আমি ঘরের মধ্যে যখন হাঁটতাম তখন আমার একটা বইয়ের কথা মনে পড়তো, ওয়ান আপ ইন ওয়াল স্ট্রিট, দ্যাট ইজ ইয়োর পিটার লিঞ্চের একটা বই। সেই বইতে লেখা ছিল যে তুমি তোমার ঘরে যে জিনিসটা ইউজ করো, সেই শেয়ারটা যদি তোমার কেনা থাকে, তো পৃথিবীর কোনো শক্তি বা তোমার বউ যে জিনিসটা ব্যবহার করে সেটা যদি তোমার কেনা থাকে শেয়ারটা, সেটা, কারণ মহিলাদের শপিং করার একটা প্রবণতা তো থাকেই, তাই না? তা আমার তখন ধরেন পোর্টফোলিওতে যেটা ছিল, আমি দেখি যে আমি তো বিদ্যুৎ ইউজ করতেছি, করোনায় সারা পৃথিবী বন্ধ, হয়তো আমার স্টক মার্কেট বন্ধ, বাট লাইট আর ফ্যান তো চলতেছি। তার মানে আমাদের বাংলাদেশে বিদ্যুৎ কোম্পানিগুলো নিশ্চয়ই টাকা পাচ্ছে। মানে যে কোনো সময় যদি মার্কেট খুলেও সহজবানের ব্যক্তির ইয়াতে, এবং এটা করতে যে আমি দেখলাম কি বাবু ভাই, 1980 সালে বোম্বে স্টক মার্কেট 3 দিনের জন্য বন্ধ ছিল। কারণটা কি ছিল? ওদের দেশে একটা শর্ট সেল বলে একটা কথা ছিল, রিলায়েন্সের সবখানে আছে, আমাদের এখানেই বরং এখন নাই, মানে সিস্টেমটা হয়তো চালু হয় নাই। এগুলার দিকে মনোযোগ করা উচিত, রাদার বিনিয়োগকারী বিদেশ থেকে খোঁজার থেকে একটা সিস্টেমটাকে আপগ্রেড করে একটা সুন্দর জায়গায় মানুষকে হ্যাবিচুয়েটেড করা। তবে এটার জন্য আরও স্বাবলম্বী হতে হবে, মানুষকে আরও শক্ত মনের অধিকারী হতে হবে। তো ওই জায়গাটায় কি হয়েছিল, আপনার রিলায়েন্সের শেয়ারের শর্ট সেল, ওকে, তো এরকম 4 দিনে এই শেয়ারটার দাম অনেক কমে গিয়েছিল। শর্ট সেল করতে ওদের লক্ষ্যই ছিল 15 দিনের মধ্যে আপনার শেয়ারটাকে আবার রিটার্ন ব্যাক করতে হবে। কিন্তু এই যে রিলায়েন্সের নাম করা একজন এন্টারপ্রেনার আম্বানি, সে তার কোম্পানির রেস্ট্রিকশন ছিল কোম্পানি নিজেও শেয়ার কিনতে পারবে না। তাহলে সে কী করলো, ওই জায়গায় রিলায়েন্স লাভার ফান্ড নামে একটা অর্গানাইজেশন খুলে ওরা এই 4 দিনের মাথায় রিলায়েন্সের শেয়ারটা এই জায়গা থেকে কিনে, এই যারা শর্ট সেল করছিল তাদেরকে 15 দিনের মাথায় যখন শোধ করতে হবে, দেখা গেল শেয়ারের দাম আর পড়তেছে না, এবং উল্টা উঠে গেল, এবং লোকজন স্কুইজ যেটাকে বলে, এবং উঠে গেল, এবং ওরা লাস্টে মার্কেট বন্ধ, বিকজ তাদেরকে তো শোধ করতে হবে। এই টোটাল সিস্টেম ডিসরাপ্টেড, রিলায়েন্সের কারণে মার্কেট বন্ধ। তো মার্কেট খুললো রিলায়েন্সের শেয়ার লেনদেন করার জন্য, তখনই আম্বানি সাহেব পার শেয়ার 50 টাকা করে চেয়েছিলেন, 50 রুপি আর কি এক্সট্রা, কারণ তাদের শেয়ার লাগবে। হ্যাঁ, তখন লাস্টে দেখা গেছিল আম্বানিকে জিজ্ঞেস করা হয়েছিল এক সময় যে তুমি কেন এটা করলা? তো সে বলল, আমি একজন এন্টারপ্রেনার, আমার কোম্পানির উপর বিশ্বাস করে যেসব বিনিয়োগকারীরা, সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ারটা কিনেছিল, আমি জানি একটা লোকের মেয়ে হয়েছে আজকে,
সে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমার শেয়ার কিনে রাখছে, যে এতদিন সে রাখবে, এই শেয়ারটা বেচে তার মেয়ের হয়তো বিয়ে কিংবা একটা পড়ালেখার খরচ চালাবে। তো আমি তাকে হতাশ করতে চাই নাই। আমি জানি আমার কোম্পানির অবস্থা কি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। তো আমাদের বাংলাদেশে আপনি যদি দেখেন, এই যে খারাপ সময়ে কোম্পানির ডাইরেক্টর দায়বদ্ধতা আমাদেরকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। ধরেন স্কয়ার ফার্মার কথাই বলেন, আপনি বলেন, তাই আজকে এই স্বাধীনতার 50 বছরে এশিয়ার এন্টারপ্রেনারও কিনছে। হ্যাঁ, এশিয়ার এন্টারপ্রেনার কিংবা অ্যাপেক্স এনার্জিও কিনেছে, সেই যে আমি বললাম 5,250 টাকা, সেও কিনেছে কিন্তু আপনি দেখেন। তা এখন আপনার এই ধরেন স্বাধীনতার 50 বছরে জীবনমানের যে উন্নতি, মন মানসিকতার যে উন্নতি, তো সেই জায়গায় যদি আপনি আপনার শক্তি বা গর্ব করার জায়গা, এগুলা বেক্সিমকো ফার্মা বলেন, লন্ডন স্টক মার্কেটে লিস্টেড, তাই না? এটা গর্ব করার জায়গা, আমাদের জন্য গর্ব করার মতো কোম্পানি এগুলা। তো সে কি করলো, গত বছর করোনার সময় আপনি যদি মনে করতে পারেন, ওই জায়গায় 180 টাকা 77 টাকায় যখন স্কয়ার ফার্মার দাম কমে গেল, তারা কিন্তু সমানে ভাই বোন সবাই মিলে, মানে আমার কয়েক দফায় কিনেছে, কয়েক দফায়। এবং স্যামসাং চৌধুরী অবশ্যই একজন গর্ব করার মতো, কত লোকের জন্য একটা কর্মসংস্থান। এই যে আমরা শেয়ার হোল্ডার, যারা ধরেন সাধারণ শেয়ার হোল্ডার, তারা কি জানে না যে বাংলাদেশের কত রিটায়ার্ড লোক, ইভেন আমার আপনই অনেক রিলেটিভ আছেন, তাদের পোর্টফোলিওতে আমি এখনো স্কয়ার ফার্মার দেখি যেই দামে, এবং তারা এখনও আমাকে তাদের বয়স প্রত্যেকেরই 80-র উপরে, বলে যে স্কয়ার ফার্মা আমাকে বাঁচায় রাখছে। এই যে একটা গর্বের জায়গা, এটা তো কোম্পানিও জানে, যখন তারা ওই যে ডিভিডেন্ডগুলো ডিসবার্স করে, তারা জানে যে কার কাছে কত শেয়ার আছে, কারণ ওই হিসাবেই তো টাকাটা ডিসবার্স হয়। তার মানে এটা দায়বদ্ধতা, এটা হচ্ছে কোম্পানির একটা এন্টারপ্রেনার হিসাবে তার দায়বদ্ধতা। তো এই জিনিসটা যখন আমাদের মার্কেটে চলে আসবে, এমন না যে আপনি নিলেন, আপনার কোনো খোঁজই আমি আর পাইলাম না, কেমন এমন না, আপনার করার কথা ভাই, আপনার জানানোর কথা একটা কোয়ার্টারলি মিটিং, আপনি সারা বছরে কি কৃতকর্ম করেন, কারণ আপনার কোম্পানির গেটে দাঁড়ায় তো আমি একটা সাধারণ বিনিয়োগকারী হিসেবে জানতে পারবো না। আমার জানার হচ্ছে আপনি যে মিটিংটা করবেন, ওইখানে যে বলবেন, ওইটা আমার দামের সঙ্গে সামঞ্জস্য করতেছে কিনা। আনফরচুনেটলি যে ভালো উদাহরণগুলো দিলেন আপনি, এই ধরনের কোম্পানির সংখ্যা আমাদের এখানে খুব বেশি না তালিকাভুক্ত। আমি কি প্রত্যাশা করতে পারি না বাবু ভাই? নিশ্চয়ই প্রত্যাশা করতেই হবে। আমরা কি আশা করেছিলাম যে বাংলাদেশে পদ্মা ব্রিজ হবে? আমাদের এখানে আইপিও নিয়ে অনেক ফ্রড হয়েছে ইনফ্যাক্ট। তো এই অলমোস্ট 2 দশকের আপনার পুঁজিবাজারের সাথে যোগাযোগ, অ্যাজ এ রিটেল ইনভেস্টর আপনার পেইনসগুলো কি দেখেন, যে এই সমস্ত বিষয় আমাদের সাফার করা উচিত না? পলিসি চেঞ্জ, অল অন এ সাডেন আপনার একটা পলিসি চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন এখন থেকে অনেক পেন্ডিং ইস্যু কি, আপনার একটা কোম্পানির ডাইরেক্টরকে আমি কম্পিউটার মালিক, আমাকে 30% শেয়ার মিনিমাম থাকতে হবে, সেটা আপনার রেগুলেটরি বডি কিন্তু অনেক আগে করছে, বাধ্য এটা করতেই হবে, বাট আজ পর্যন্ত পেরেছে। এখন আপনি ঢাকা স্টক মার্কেটে অনেক কোম্পানি দেখবেন যাদের হোল্ডিংসে 30% নেই। তার একটা কোম্পানির ডাইরেক্টর, স্পন্সর, সে যদি তার কোম্পানিকে ভালো না বাসে, আমি অ্যাজ এ জেনারেল ইনভেস্টর, আমার কাছে যদি 1000 খবরও থাকে, আমার তার পাশে দাঁড়ানোর মানে এখতিয়ার আছে, বিকজ আমি জানি না, অন্ধকার। এগুলো হচ্ছে আমার জন্য দুর্বলতা, বিকজ আমি পুলিশ না যে আমি বলবো ওকে মাইট দিয়ে যে তুমি আমার শেয়ারটা কেন, 30% তোমাকে রাখতে হবে। ডু ইউ সাপোর্ট দ্য ফ্লোর প্রাইস? আমাদের মার্কেটে যেটা, আমাদের শেয়ার মার্কেটের মেইন মন্ত্রটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ওকে, 80% ইজ সাইকোলজি। তো এখন একজন মানুষের সাইকোলজিক্যালি অ্যাবজর্ভ করার মতো ক্ষমতা একটা। আমি শুধু একটা জিনিস জানি, যে আপনি আপনার এই আয়ুষ্কালের মধ্যে যতবার মার্কেট ক্র্যাশ দেখবেন, ওকে, ততবার আপনার জন্য অপরচুনিটি একটা ভালো শেয়ার একটা ডিসকাউন্ট রেটে, সুপার ডিসকাউন্টে, যেটা কিনা আলটিমেটলি আপনার সম্পদে পরিণত হয়, হ্যাঁ, এরকম কেনার সুযোগ। কিন্তু আমি আমার দেশে এটা পাই না কেন? কারণ 2010-এ যখন মার্কেট ক্র্যাশ করেছিল, মনে আছে একটা সিদ্ধান্ত এসেছিল যে ফোর্স সেল বন্ধ। যদি আমরা আজকে এই সময় 2022-এর এই সময় রিকালেক্ট করি, আমাদের হিস্ট্রিটাকে রিকালেক্ট করি, তাহলে দেখবো কি ওইটা বয়ে আনা নেই। এখনো আপনি পেপারে হেডলাইন পাবেন যে আরো 1 বছর বৃদ্ধি করা হলো, এবং বলা হচ্ছে এই শেষ। মানে ওই ইন্ডিভিজুয়াল ইনভেস্টরকে ওইটার জন্য ওই যে একটা প্রণোদনা দিছিল, এটা সুবিধা পেয়েছে? পাইনি, আজ পর্যন্ত পাইনি, তাই না? ওই প্রতিষ্ঠানটা ধরেন সক্ষম ছিল, অক্ষম হয়ে গেছে এই লোনটা ক্যারি করতে 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 করতে, ওকে, তাই না? তার মানে কি এই জায়গায় যদি আপনি এখন আমাকে ফ্লোর প্রাইস দিয়ে দেন, তার মানে কি আমি যদি বসেও থাকি ধরেন টাকা নিয়ে, কিংবা আমি একটা শেয়ার ভুল করে কিনলাম, এখন আমি সুযোগ যদি পেয়ে যাই যে ওর থেকেও আরো 52 সপ্তাহ কিংবা তার থেকেও আরো একটা ঐতিহাসিক লো প্রাইসে ওই শেয়ারটা কেনার, আমি বঞ্চিত, আমার সময়টা লস হয়ে যাচ্ছে, শেয়ারে ট্রেডিং নাই। তারপর আপনি করলেন কি, হঠাৎ করে উঠকো একটা কথা বললেন, আপনি প্রথমে বললেন যে মার্কেট নর্মাল না হলে ফ্লোর প্রাইস উঠবে না, হঠাৎ করে আপনি বললেন যে 1% করে, তার মানে কি আপনি আমার সুবিধা করলেন? আপনারা অনেকেই হয়তো মোরব্বা খেয়েছেন, তাই না? মোরব্বা যখন বানায়
আপনি দেখছেন এটা কাঁটা চামচ দিয়ে এভাবে খেসতে হয় এটাকে ইয়া করার জন্য, ভিতরে চিনি শিরা টিরা ঢুকানোর জন্য। এখন প্রতিদিন 1% করে কমছে। ভলিউম কত? একটা ভলিউম দিয়ে, কারণ ক্রেতাও তো নাই, একটা ভলিউম দিয়ে হয়তো কোনো একটা লোক এটার দাম 1% কমিয়ে দিল। তার মানে এইভাবে যদি 15টা ওয়ার্কিং ডে হয়, যদি শুক্র শনিও আপনি ধরেন, তার মানে কি 25 দিন ওই লোকটাকে আপনি এইভাবে খেসলেন, কিন্তু আপনি বলতেন কি আমি তার ওয়েল উইশার। ওকে, বলা হয় যে তারা ফুললি ইনভেস্টেড এন্ড তাদের অ্যাসেট ইরোশন হবে, তারা হেভি রিস্ক শেয়ার কিনেছে। Individual's mistake, because you have to have a cash balance, you know. Market is not telling you that you have to expose yourself full in the market. এই যে স্ট্র্যাটেজিক ফান্ড বলে একটা কথা থাকে। আপনার অ্যাকাউন্টে এখন ক্যাশ আছে? অবশ্যই। ওকে, আপনি যদি আমাকে বলেন, আমার যদি ধরেন 2021-এর এই সময় এই যে আজকে যখন আমি আপনার স্টুডিওতে বসা, এই সময়ও ক্যাশ ডিভিডেন্ড অনেক শেয়ার এই যে অ্যাপসার্ট পড়ে গিয়েছিল, এখান থেকে ক্যাশ ডিভিডেন্ড ফ্রি করে দিয়েছে। শুনছে অবাক লাগবে, বিস্কিট হয়তো আপনারা সবাই খান, তাই না? অলিম্পিক বিস্কিট। এইটা দেখেন আপনার 113 টাকায় নেমে গেছিল, 45% ক্যাশ রেকর্ড ডেটের পরে এর শেয়ারটার দাম 122 টাকা, 30 টাকা, 20 টাকা, মানে ফ্লোরে না অ্যাটলিস্ট। তার মানে কি এই যে আপনার একটা সময়, কারণ আমি নিজে তো জানি না যে কি দুর্যোগ আসবে, হঠাৎ করে যে এরকম লেনদেন কমে যাবে, তার মানে আমাকে তো বাঁচতে হবে, তো এই টাকাটা তো যাবে। এখন তো 60 টাকা পেলাম, তাই না? তার মানে কি টোটাল হয়তো বা ওই চোখ ধাঁধানো 20% 25% প্রফিট না, 10% প্রফিট। কারণ ওয়ারেন বাফেট কি বলছে, যেটা আমরা পড়ি, তাই না? 20% যদি একটা লোক তার প্রফিট সারা বছরে করতে পারে এবং হি ক্যান রিটেইন দ্যাট প্রফিট, এবার যদি কনজিকিউটিভলি আপনি 3 বছর করেন, আপনি নিজে হিসাব করেন যে আপনার রিটার্ন কি, অলমোস্ট ডাবল। 3 বছর করতে হবে নিজেকে, তো নিজের আয়নার সামনে। এখন যদি আমি ধরেন আমি এখন এই লোকটাকে সারাক্ষণ যদি দায়ী করি, আরেকজনকে দায়ী করি আমার নিজের ভুলের জন্য, হয়তো ভুল তো মানুষ মাত্রই হবে। এই জন্য শেয়ার মার্কেটে বলে লাভ এবং লস থাকবেই। কেউ যদি লস না করে তাহলে আপনি লাভ করবেন কি? 23 সালে আপনি মার্কেট এক্সপেকটেশন কি? 23 সাল, এটা আপনি বলেন, যদি এই যুদ্ধটা না হতো 2022 আমাদের জন্য কেমন হতো? 4 ঘন্টায় আপনি চলে যাচ্ছেন খুলনায়। আপনি জাস্ট স্মার্ট একটা থিঙ্কিং করেন, আপনি গাজীপুরে থাকেন, এক্সপ্রেসওয়েতে উত্তরায় আসলেন, ওখানে বাংলাদেশ পুলিশ যেমন রাজারবাগে একটা বানিয়েছে পার্কিং, ওরকম একজন কেউ পার্কিং বানায় রাখছে, আপনি গাড়িটা রাখলেন, মেট্রোতে চললেন, মতিঝিলে চলে গেলেন। আপনার জীবন ধারাটা আপনি চিন্তা করেন, যে ব্রডার সেন্সে ড্রিমটা, অলওয়েজ ইউ আর লিভিং ইন এ রিসোর্ট, ইউ আর ড্রাইভিং ইউর কার, হ্যাঁ, অ্যান্ড ইউর সিকিউর, ওয়েল সিকিউর। ঠিক এই যুদ্ধটাই তো আমার মেইনিয়া। তো 2023-এ আমার প্রত্যাশা কি জানি, আমি একজন সাধারণ লোক হিসেবে আমি জানি না আমার টাকার মান কত হবে, কোথায় যে নামবে, টাকাটার অ্যাকচুয়াল ভ্যালু কত, আমার যে টাকাটা আমি জানি না। বাংলাদেশ ব্যাংক তার এই সুদ ক্যাপ কি এগুলা তো ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে মার্কেটকে। মানুষের ক্রয় ক্ষমতা, যে মূল্যস্ফীতির জন্য যে একটা চাপ, একটা মধ্যবিত্ত সংসারের যে চাপ, তার কত টাকা এক্সেস থাকবে, কিংবা এই যে আমাদের কুঋণগুলা বাড়তেছে, একটা বড় বড় ব্যাংকের অনেক ধরনের নিউজগুলো যে পেপারে আসতেছে, কুঋণ সঞ্চিতি, যত মুনাফি করুক তাকে সঞ্চিতি রাখতে হবে যদি টিকে থাকতে চায় ব্যবসায়। তাহলে এই চাপটা কিভাবে বাংলাদেশের মতো এই ব্যাংকগুলো সামলাবে, তাই না? ওয়ার্ল্ডের যে চেঞ্জিং এনভায়রনমেন্ট, এখানে আমার এনার্জি ক্রাইসিস, আমার তো প্রচুর চ্যালেঞ্জ আছে, আমরা যে কমন চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, যদি প্রত্যাশা আসে, মার্কেট যদি সত্যি একটা ফ্রি ফ্লো হয়, ফ্রি ফ্লট হয়, মানে পড়ার সুযোগ হয়, ওই সুযোগ কিন্তু ছাড়বো না। ওকে, যদি পেয়ে যাই আমার জীবনের সেই সেরা। প্লিজ নেম সাম অফ দেম, যে কোম্পানিগুলো আমি আমার আলোচনায় আপনাকে বলেছি, মানে এটা হচ্ছে কি একটা তরুণ এন্টারপ্রেনার, আমি একটা স্মার্ট বাংলাদেশ সামনে, হয়তো বা ইন্টারনেটের ক্ষেত্রে আপনার একটা দেখবেন, সেবা খাত যেটা আছে বাংলাদেশের স্টক মার্কেটে, তো 4টা কোম্পানি সেবা খাত আছে আপনার, এরা ইনফ্লেশনের অতটা এফেক্টেড হয় না। কিংবা ধরেন আপনি যদি ধরেন আমাদের ফার্মাসিউটিক্যাল, গর্ব করার জায়গা, যেটা আমাদের দেখতে হবে কি আমাদের দেশের এখন প্রবলেমটা কোথায়, আপনার ফরেন কারেন্সি আসতেছে না, তো ফরেন কারেন্সি আসার সুযোগ কি? আমাদের গার্মেন্টস, তারপরে ওষুধও তো আমরা রপ্তানি করি, চামড়াটা হয়তো একটু সামান্য জিনিসের জন্য আটকায় আছে, পানির বিশুদ্ধ করা হলে ওইটাও কিন্তু আপনার পকেটে টাকা জেনারেট করতে পারতো, তাই না? তো এরকম প্রত্যাশা থাকবেই যে বাংলাদেশ সরকার হয়তো এই সময় ডলার আর্নিং বাড়ানোর জন্য চামড়ার একটা ওই পদ্মা ব্রিজের মতো এরকম কঠিন কঠিন সিদ্ধান্ত যদি নিতে পারে, চামড়ার খালি ওই জিনিসটা পানি শোধনাগারটা হইলেই কিন্তু চামড়াটার রেটটা বেড়ে যায়, এন্টারপ্রেনাররা আরো লাভবান হয়, তাহলে কি হবে জিনিসটা? তো মানে আমার জন্য অপরচুনিটি থাকবেই। আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনি প্রচুর পড়াশোনা করেন এবং করছেন বোঝা যাচ্ছে, যারা আপনার মতো এত বিস্তারিত অ্যানালাইসিস করতে না পারে, হ্যাঁ, মোস্টলি যাদের সংখ্যা আমাদের মার্কেটে বেশি, তাদের জন্য আপনার যদি কোনো ফ্রেন্ডলি অ্যাডভাইস থাকে? আমার শুধু একটা অ্যাডভাইস, যে আপনার নিজের ক্যাপাবিলিটিটা নিজেকে আগে জাজ করতে হবে,
এখানে কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনার জন্য প্রণোদনা নিয়ে আসবে না, এই মেন্টালিটি নিয়ে আসতে হবে এবং নিজের ভুল নিজেকে স্বীকার করতে হবে। আয়নার সামনে দাঁড়ায় হইলো, দরজা বন্ধ করে আপনি স্বীকার করতে হবে, ভাই আমার এটা ভুল হয়ে গেছে। এটা এমন না যে লুকোচুরি, আপনার উপর দায়বদ্ধ দিলাম, আমি হয়তো 10 মিনিটের আনন্দ পাবো, দিনের শেষে এই শেয়ার মার্কেটটা এমনই ব্রুটাল, সামনের যে দিন যখন মেশিন ট্রেডিং হবে সেখানে ইমোশনের কোনো ইয়া নাই। তো আপনি যদি আমার এই শেয়ার মার্কেটের মতো একটা মুক্ত বাজারে প্রণোদনা নিয়ে আসেন যে ফ্লোর প্রাইসে আপনি শেয়ারের দাম কমতে দিবেন না, এবং সেটা আমার জন্য প্রণোদনা, কিংবা 1% করে কমছে, যে বললাম মোরব্বার মতো কষ্ট, এটা শেয়ার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ফিলস ইট। ওকে, তাকে কত পলিসি মেকারস, রেগুলেটরস, ওনাদের কাছে আপনার এক্সপেকটেশন কি? মুখে যা বলেন, যেটা নিয়ম বানান সেটা পরীক্ষা নিরীক্ষা করে, যেহেতু আমাদের মার্কেট ইজ রিটেল ইনভেস্টর ড্রিভেন, স্টিল তাদের কথা চিন্তা করে পলিসিটা বানান, যেটা আপনাকে 2 দিন পরে যেন পরিবর্তন না করতে হয় অন্য কোনো নীতির কাছে চাপের শিকার হয়ে। মার্কেটটাকে মার্কেটের মতো চলতে দেন। পৃথিবীর ইতিহাসে কোনো মার্কেটে যদি এরকম নিয়ম না থাকে, সেরকম কোনো নিয়ম উইদাউট এনি অ্যানালাইসিস, উইদাউট এনি রিসার্চ ওয়ার্ক, ডোন্ট ট্রাই টু ইমপ্লিমেন্ট ইন দ্য মার্কেট। কারণ এটার বহন আপনাকে যুগ যুগ ধরে করে যেতে হয়। সেই 2010-এর ফোর্থ সেলকে যেমন 2022-এ আপনাকে ক্যারি করতে হচ্ছে, আপনার এই কৃতকর্ম, এই ভুলটা হয়তো আরও পরে যে মূল্য দিতে হবে কোনো না কোনো একটা, বিকজ কোম্পানির আর্নিং যদি কমে যায়, প্রাইস কমতে বাধ্য। পৃথিবীর কোনো শক্তি নেই কোম্পানির প্রাইসটাকে ওই জায়গায় আটকে রাখবে। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই, ভেরি এনকারেজিং। প্রিয় দর্শক, বছরের প্রথম শোতে আমরা ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের একজন আইডল বলতে পারি আমরা, মিস্টার আসিফ, ওনার কাছ থেকে ইন এ নাটশেল আমরা দীর্ঘমেয়াদে ভালো কোম্পানির শেয়ার হোল্ড করার যে সুফল আসে সেগুলো সম্পর্কে শুনলাম, যে এবং উনি খুব প্রুডেন্টলি ওনার ইনভেস্টমেন্টটা ম্যানেজ করছেন, পোর্টফোলিওটা, যাতে এই যে মার্কেট ক্র্যাশ হলে উনি সুযোগগুলো নিতে পারেন ভালো কোম্পানি কেনার। আমরা ওনার কাছ থেকে লেসনগুলো শিখতে পারি। পরের পর্বে দেখা হবে নিশ্চয়ই।